গাজায় ইসরায়েলি হামলায় মানবিক সংকট চরমে, পুরোপুরি সেনা প্রত্যাহার না করার হুঁশিয়ারি। লন্ডনে ফিলিস্তিনের সমর্থনে আটক গ্রেটা থুনবার্গকে ছেড়ে দিয়েছে পুলিশ। রাশিয়ার নজিরবিহীন ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্ধকারে ইউক্রেন, বিদ্যুৎহীন বিভিন্ন শহর। যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবি জেলেনস্কির। যুক্তরাষ্ট্রের অবরোধ সমর্থনকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির আইন পাশ ভেনেজুয়েলায়, হতে পারে 20 বছরের কারাদণ্ড। ওয়াশিংটনকে সবচেয়ে বড় চাঁদাবাজ আখ্যা বেইজিং মস্কোর। তুরস্কে বিমান বিধ্বস্তে লিবিয়ার সেনা প্রধান সহ নিহত 8। তুর্কি সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে ফেরার পথে দুর্ঘটনা। কারিগরি ত্রুটি কারণ দাবি আঙ্কারার। এবং পাকিস্তানে স্থিতিশীলতা আনতে রাজনৈতিক ঐক্যের ডাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের। পিটিআইকে আলোচনায় বসার প্রস্তাব, ইতিবাচক সাড়া দলটির। চীনের বিষয়ে নাক না গলিয়ে আগে নিজেদের পারমাণবিক নিরস্ত্রীকরণের ব্যবস্থা নেওয়া উচিত যুক্তরাষ্ট্রের। বেইজিংয়ের সামরিক তৎপরতা নিয়ে পেন্টাগনের খসড়া রিপোর্ট নিয়ে প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করেছে বেইজিং। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, সবচেয়ে বড় পারমাণবিক শক্তিধর হিসেবে ওয়াশিংটনেরই আগে দায়িত্ব নেওয়া উচিত। কোনো দেশের সাথে অস্ত্র প্রতিযোগিতা নয়, কেবল আত্মরক্ষার কৌশল হিসেবেই পারমাণবিক কর্মসূচি পরিচালনা করে চীন। যুক্তরাষ্ট্রের নৌবহরে নতুন 3টি রণতরী সংযোজনের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা হবে আগেরগুলোর চেয়েও বিশাল। 12 থেকে 15টি সাবমেরিন, হাইপারসনিক ও ক্রুজ মিসাইলের পাশাপাশি 20 থেকে 25টি যুদ্ধজাহাজ যুক্ত করার পরিকল্পনাও আছে, যা হবে আগের যে কোনো যুদ্ধজাহাজের তুলনায় শতগুণ বেশি শক্তিশালী। নিজেদের সামরিক ভান্ডার সম্প্রসারণে যুক্তরাষ্ট্রের এমন তৎপরতার মধ্যেই একটি খসড়া রিপোর্ট তৈরি করেছে পেন্টাগন, যেখানে চীনের সামরিক তৎপরতা নিয়ে নানা ইস্যু তুলে ধরা হয়েছে। বলা হয়েছে, মঙ্গোলিয়ার সীমান্তে আরও শক্তিশালী শতাধিক আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে বেইজিং। যে কোনো পরমাণু শক্তিধর দেশের তুলনায় দ্রুত গতিতে অস্ত্রভান্ডার সমৃদ্ধ করছে তারা। 2030-এর মধ্যে ওয়ারহেডের সংখ্যা দাঁড়াবে 1000-এ। এছাড়া নিরস্ত্রীকরণ সংক্রান্ত আলোচনায় আগ্রহী নয় বেইজিং, এমন কথা উল্লেখ করা হয়েছে। পেন্টাগনের প্রতিবেদন নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে চীন। নিয়মিত প্রেস ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, নিজেদের সামরিক তৎপরতার পক্ষে অজুহাত তৈরি এ ধরনের প্রচারণার উদ্দেশ্য। চীনের দিকে আঙুল না তুলে নিজেদের পরমাণু অস্ত্র কমানোর বিষয়ে নজর দেওয়া উচিত ওয়াশিংটনের, এমন মন্তব্য করেন তিনি। এ ধরনের ইস্যু সামনে আনার উদ্দেশ্য হলো নিজেদের পারমাণবিক সক্ষমতা আধুনিকায়নের পক্ষে অজুহাত তৈরি। সবচেয়ে বড় পারমাণবিক ভান্ডার নিয়ে সুপার পাওয়ার যুক্তরাষ্ট্রের উচিত নিজেদের অস্ত্র কমানোর পদক্ষেপ নেওয়া এবং অন্যান্য পরমাণু শক্তিধরদেরও এই প্রক্রিয়ায় যুক্ত করা। কেবল আত্মরক্ষার প্রয়োজনে পরমাণু কর্মসূচি পরিচালনা করে বেইজিং, দাবি চীনা পররাষ্ট্রমন্ত্রীর। চীন তাদের নীতিতে অটল যে পরমাণু অস্ত্রের প্রথম ব্যবহারকারী হবে না। আত্মরক্ষার কৌশল হিসেবে আমাদের কর্মসূচি, অন্য দেশের সাথে প্রতিযোগিতার জন্য নয়। এনপিটি চুক্তি এবং স্বাক্ষরকারী দেশগুলোর সাথে নিয়মিত আলোচনাকেও গুরুত্ব দিই আমরা। সম্প্রতি এক ঘোষণায় 33 বছর পর পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানোর পরিকল্পনা জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ধারণা করা হয়, বর্তমানে চীনের পিপলস লিবারেশন আর্মির অস্ত্রভান্ডারে 600টির মতো নিউক্লিয়ার ওয়ারহেড রয়েছে। অন্যদিকে 1419টি নিউক্লিয়ার ওয়ারহেড মোতায়েন আছে মার্কিন অস্ত্রভান্ডারে। বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী বলিষ্ঠ কণ্ঠস্বর শহীদ ওসমান হাদির জানাজা এবং জনগণের ইমোশনকে ভিন্ন ভিন্ন দৃষ্টিতে তুলে ধরল আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। দেশের ইতিহাসে স্মরণকালের বড় জানাজা হিসেবে দেখালো বিশ্বের বেশিরভাগ গণমাধ্যম। শহীদ শরীফ ওসমান হাদিকে ভারত ও হাসিনা বিরোধী তরুণ ছাত্রনেতা এবং বলিষ্ঠ কণ্ঠস্বর হিসেবে প্রচার করে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। ওসমান হাদিকে বাংলাদেশি বীর, তরুণদের চোখের মণি ইত্যাদি উপাধিতে ভূষিত করে ইন্টারন্যাশনাল মিডিয়া। পাশাপাশি শরীফ ওসমান হাদি যে কারণে তরুণ বাংলাদেশিদের মনে জায়গা করে নিয়েছে তার ব্যাখ্যা তুলে ধরে তারা। আন্তর্জাতিক গণমাধ্যমের বর্ণনায় ভারত ও হাসিনা বিরোধী আন্দোলনের কারণে বাংলাদেশের জনগণের মাঝে জায়গা করে নিয়েছেন হাদি। শহীদ হাদিকে আন্তর্জাতিক গণমাধ্যমে উচ্চ মর্যাদা দিয়ে প্রচার করা হয়। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে তার দাফনের খবর প্রচারের মাধ্যমে হাদির বিপ্লবী বৈশিষ্ট্যকে তুলনা করা হয় জাতীয় কবির বিশেষ বৈশিষ্ট্যের সাথে। ইনকিলাব মঞ্চ হাদির জানাজা এবং তার সম্পর্কে আন্তর্জাতিক গণমাধ্যমে যেভাবে তুলে ধরা হয় তার কয়েকগুণ বেশি ইতিবাচকভাবে তুলে ধরে পাকিস্তানি গণমাধ্যমগুলো। ইনকিলাব মঞ্চকে আজাদী আন্দোলনের অগ্রপথিক এবং শরীফ ওসমান হাদিকে মহান বীর হিসেবে তুলে ধরে তারা। পাকিস্তানি গণমাধ্যমে ওসমান হাদি হত্যায় ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংস রয়ের প্রত্যক্ষ সংশ্লিষ্টতা প্রচার করা হয়। বলা হয়, ভারত ও হাসিনা বিরোধিতার কারণেই হত্যা করা হয় হাদিকে। তাকে শহীদ হিসেবে প্রচার করে বেশিরভাগ পাকিস্তানি গণমাধ্যম।
দৃষ্টি আকর্ষণ এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে পাকিস্তানি এবং আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত সংবাদে কমেন্টকারীরাও ছিলেন আরও এক ধাপ এগিয়ে। তারা ওসমান হাদিকে তাদের ভাই এবং বাংলাদেশকে তাদের ভাইয়ের দেশ হিসেবে কমেন্টে তুলে ধরে। অনেক কমেন্টে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে বাংলাদেশের জনগণের পাশে ভাই হিসেবে তারা দাঁড়াবে বলেও জানায়। উল্লেখ করা হয় দুই ভাই মিলে ভারতীয় আধিপত্য মোকাবিলার। भारत और मोदी सरकार के खिलाफ भी शदीद नारेबाजी हुई। এদিকে শহীদ শরীফ ওসমান হাদির জানাজা এবং ইনকিলাব মঞ্চের আন্দোলনকে সম্পূর্ণ বিপরীতভাবে তুলে ধরতে দেখা যায় ভারতীয় গণমাধ্যমগুলোতে। জাতীয় সংসদ ভবনের প্লাজায় এবং মানিক মিয়া এভিনিউয়ে স্মরণকালের বড় জানাজা এবং জনসমাবেশকে নেতিবাচকভাবে তুলে ধরে তারা। বিভিন্ন বিভ্রান্তি, ভুল এবং অপতথ্যের মাধ্যমে স্পষ্ট উস্কানি দিতে দেখা যায় ভারতীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে। বেশিরভাগ ভারতীয় গণমাধ্যমে জানাজা পরবর্তী প্রোটোকল উঠে যাওয়ার পর বাঁধভাঙা জনতাকে সংসদ দখল হিসেবে আখ্যায়িত করা হয়। ভারতের গণমাধ্যম এমন ঘটনা সংসদ ভবন আবারও দখল ও ভাঙচুর এবং সেনাবাহিনীর সাথে সংঘর্ষ বলে চালিয়ে দেয়। বিশেষ করে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে ব্যর্থ উগ্রপন্থীদের পৃষ্ঠপোষক এবং বাংলাদেশে উগ্র ইসলামপন্থীদের ক্ষমতায়ন বলে প্রচার করা হয়। অনেক ভারতীয় গণমাধ্যম শহীদ ওসমান বিন হাদির খুনি স্মরণকালের জানাজা নিয়ে নিউজ করে দায়সারা, বরং এর তুলনায় সহিংসতা এবং সংখ্যালঘু আক্রান্তের ইস্যু নিয়ে বিভিন্ন আজগুবি নিউজ করে তারা। যেমন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের ছোটখাটো সহিংসতার নিউজ ফুলিয়ে ফাঁপিয়ে বড় করে এবং দীর্ঘ সময় ধরে প্রচারের মাধ্যমে হাদির নিউজকে গুরুত্বহীন করতে দেখা যায়। কিছু কিছু গণমাধ্যমে তো রীতিমতো যুদ্ধের প্রস্তুতি নেয়ার খবরও দেয়, অর্থাৎ আন্তর্জাতিক দরবারে বাংলাদেশকে ব্যর্থ এবং সন্ত্রাসবাদীদের অভয়ারণ্য বলে প্রতিষ্ঠার চেষ্টা করতে দেখা যায় ভারতীয় গণমাধ্যমগুলোর নিউজে। হুঁশিয়ারি, পেত্রো নিজের পিঠ বাঁচাও, না হলে কোকেনের কারণে ভোগ করতে হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকে সতর্ক করে বলেছেন নিজের নিরাপত্তা নিয়ে সচেতন হতে হবে, কারণ কোকেন উৎপাদন ও মার্কিন যুক্তরাষ্ট্রে পাচারের দায়ে তাকে পরিণতি ভোগ করতে হতে পারে। এটি তিনি বলেন ভেনেজুয়েলার তেল বহনকারী ট্যাঙ্কার জব্দের পর পেত্রোর কড়া প্রতিক্রিয়ার পর। পেত্রোই জাহাজ জব্দের ঘটনায় যুক্তরাষ্ট্রকে আক্রমণ করে দাবি করেছিলেন দক্ষিণ আমেরিকার জমি দখল করে আমেরিকা গড়ে উঠেছে এবং টেক্সাস ও ক্যালিফোর্নিয়া ফেরত দেওয়া উচিত। ট্রাম্প ফ্লোরিডার মারেলাগোতে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে বলেন পেত্রো খারাপ লোক এবং তাকে নিজের পিঠে বাঁচিয়ে চলতে হবে। তিনি আরো বলেন কলম্বিয়া যদি কোকেন কারখানাগুলো বন্ধ না করা হয় তবে পেত্রোরও ভেনেজুয়েলার মতো পরিণতি হবে। মার্কিন প্রেসিডেন্ট কলম্বিয়ার জনগণকে ভালোবাসার কথা উল্লেখ করে বলেন তবে তাদের নতুন নেতা দেশটিতে সমস্যা তৈরি করছে। ট্রাম্প দাবি করেন কলম্বিয়া অন্তত 3টি বড় কোকেন কারখানা রয়েছে আর যা অবিলম্বে বন্ধ করতে হবে। গুস্তাভো পেত্রো 2022 সালে কলম্বিয়ার প্রথমে বামপন্থী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক শীতল। মার্কিন ভিসা বাতিল ও মাদক বিরোধী নিষেধাজ্ঞা আর্থিক সহায়তা হ্রাসের ফলে দুই দেশের সম্পর্ক আরও উত্তপ্ত হয়েছে। কুখ্যাত যৌন নিপীড়ক জেফ্রি এপস্টেইনের অপকর্ম নিয়ে তদন্তে পাওয়া নথি ঘিরে উত্তেজনা কমছে না যুক্তরাষ্ট্রে। কিশোরী মেয়েদের যৌন নির্যাতন, বিত্তশালীদের টিনেজ মেয়েদের সাথে সময় কাটানোর সুযোগ তৈরি করে দেওয়া ও মানব পাচারের অপরাধে সাজা পান তিনি। পরে জেলে আত্মহত্যাও করেন। এই যৌন নিপীড়কের সাথে একসময় খুব ঘনিষ্ঠতা ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। সেটির জেরে প্রায়ই সমালোচনার মুখে পড়তে হচ্ছে তাকে। সম্প্রতি এপস্টেইন ফাইল আখ্যা পাওয়া নথির আরও 30,000 পৃষ্ঠা প্রকাশ করেছে মার্কিন বিচার বিভাগ। সেখান থেকে পাওয়া একটি কার্ডের মন্তব্যে প্রশ্ন উঠেছে ট্রাম্পের চরিত্র নিয়ে। কার্ডে তৎকালীন প্রেসিডেন্ট কিশোরী মেয়েদের সাথে ব্যক্তিগত সময় কাটান বলে উল্লেখ পাওয়া যায়, আর এরপর থেকেই নতুন করে সমালোচনার মুখে পড়েছেন ট্রাম্প। দাবি করা হচ্ছে 2019 সালের আগস্টে আত্মহত্যার আগে বন্ধু ল্যারি নাসারের কাছে এই কার্ডটি লিখেছিলেন এপস্টেইন, যার মর্মার্থ অনেকটা এমন যে ট্রাম্পও কিশোরী মেয়েদের সাথে সময় কাটাতে পছন্দ করেন। তবে খামের ঠিকানা ভুল থাকায় সেটি আর গন্তব্যে পৌঁছায়নি। এপস্টেইনের মৃত্যুর 3 দিন পর এটি হাতে পায় মার্কিন প্রশাসন। ফলে এটি সত্যিই এপস্টেইন লিখেছিলেন কিনা তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। এদিকে প্রকাশিত নথি থেকে পাওয়া নিউ ইয়র্কের এক প্রসিকিউটরের ইমেইলও উঠে এসেছে ট্রাম্পের নাম। তাতে দাবি করা হয় 90-এর দশকে এপস্টেইনের ব্যক্তিগত বিমানে 8 বারেরও বেশি ভ্রমণ করেছেন ট্রাম্প। সাথে ছিলেন এপস্টেইন ও 20 বছর বয়সী এক তরুণী।